গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ফিজিক্স চ্যানেল। আমাদের ঘর্ষণ চ্যাপ্টারের যে এমসিকিউগুলো করছিলাম, এমসিকিউ এর হিন্টস এবং সলিউশন হচ্ছিল, সেই ক্লাসের সেকেন্ড ক্লাস আজকে করব। আগের ক্লাসটা আশা করি তোমাদের বোঝা গেছে যে প্রবলেমগুলো করেছো। তো নেক্সট ক্লাসের অঙ্কগুলো আজকে দেখো কিভাবে করবে। আগের ক্লাসে আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজকে 10 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 11 থেকে করব। 11-র যে অঙ্কটা আছে দেখো, 1 কেজি ভরের এক খণ্ড পাথর বরফের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে পিছলে যাচ্ছে। ঘর্ষণ বল পাথর খণ্ডটিকে 10 সেকেন্ড সময়ে গতিহীন করলো। এক্ষেত্রে প্রযুক্ত ঘর্ষণ বল কত? আগের অঙ্কগুলোর মতোই তোমরা যদি কল্পনা করো এরকম একটা মেঝে, মানে এটা বরফের কোনো মেঝে, তো এই মেঝের উপর দিয়ে একটা বস্তু এরকমভাবে গড়িয়ে যাচ্ছে। সিম্পল ভাবো, একটা এরকম বস্তু গড়িয়ে যাচ্ছে বরফের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড, মানে তার প্রাথমিক বেগটা এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এ যখন এইভাবে গতিশীল হবে, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়াশীল হবে? স্বাভাবিকভাবেই ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে বিপরীত দিকে। এইটা, এই ঘর্ষণ বল কি করবে? বস্তুর গতিকে বাধা দেবে। তো স্বাভাবিকভাবে এখানে মন্দন সৃষ্টি হবে। তাহলে প্রথমেই তুমি মন্দনটা বের করে নাও। তাহলে মন্দন এ সমান কি করবে? এফ বাই এম। ঠিক আছে, এফ সমান কত? ঘর্ষণ বল আমরা জানি। তো এই ক্ষেত্রে তার ওজন যদি নিচের দিকে ক্রিয়াশীল হয় এমজি, তাহলে উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, তাহলে এফ সমান আমরা কি জানি? মিউ আর। আর সমান হচ্ছে এমজি। ঠিক আছে, বাই এম, এখানে এম কেটে গেলে মিউজি হবে তোমার ত্বরণ। তো এবারে এই ত্বরণ মানে এখানে মন্দন সৃষ্টি হবে, মন্দন। এবারে কি হচ্ছে না, ব্লকটা এইরকম জায়গায় এসে থেমে যাচ্ছে, তার মানে অন্তিম বেগটা এখানে শূন্য হয়ে যাচ্ছে। কত সময়ে? এই সময়টা বলে দিয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময়। তাহলে এক্ষেত্রে আমরা ভি ইকাল টু ইউ মাইনাস এটি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো হয়ে যাবে। তাহলে ভি ইকাল টু ইউ মাইনাস এটি থেকে পাই, এখানে কি লিখবে? অন্তিম বেগটা শূন্য, ইউটা কত? ইউটা হচ্ছে 2 মাইনাস এ সমান কত? মিউজি ইন্টু টাইমটা কত? টাইমটা হচ্ছে 10। তাহলে এখান থেকে বের করতে হবে কি? মিউ বের করতে হবে। আচ্ছা, একবারে কাজ করে নিলে হতো। ঘর্ষণ বল চেয়েছে, আমরা যদি এই জায়গাটা না করতাম তাহলেও কিন্তু হতো। হ্যাঁ, এই অংশটা করার দরকার নেই। আমি এটা ভেবেছিলাম মিউ এর ভ্যালু দেওয়া থাকলে তাহলে এই পর্যন্ত আসতে হতো, বা মিউ ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে বললে তখন এটা করতে হতো। দরকার নেই, এইখানটা থেকেই তোমার হয়ে যাবে। অর্থাৎ এখানে এটা কত? এফ বাই এম। তাহলে এখান থেকে 10 এফ বাই এম ইকাল টু কত? 2। তাহলে এফ সমান কত? 2 এম বাই 10। এখানে এম এর ভ্যালু 1 কেজি, 2 ইন্টু 1 বাই 10। ঠিক আছে, তার মানে 1/5 এত নিউটন। 1/5 নিউটন মানে 0.2 নিউটন। অপশান এরটা হচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, তোমার বি ব্লকের উপর একটি ঘাত বল প্রয়োগ করলে সেটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক এবং তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পর থামবে? দেখো, আমি আগের অঙ্কটি ঠিক যেরকম ভাবে করছিলাম, এই যে এই ধারণাটা নিয়ে এইখানটা নিয়ে করতে হবে। আগের অঙ্কটার মতোই সেম প্রসেসে করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার ব্লকটি কত সময় পরে থামবে? এই প্রাথমিক বেগ দেওয়া আছে, এটা ভি প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ 0। টাইমটা তোমাকে বের করতে হবে, এখানে যেমন তোমার টাইমটা 10 সেকেন্ড দিয়ে দিয়েছিল, এই টাইমটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, একদম সেম প্রসেসে এইটা প্রথমে করবে। মানে মিউ জি বের করবে, এ সমান মন্দন সমান দিয়ে এখানে ভি ইকাল টু ইউ মাইনাস এটি, ভি এর জায়গায় 0 বসাবে, ইউ এর জায়গায় হবে ভি, মানে এখানে যেহেতু প্রাথমিক বেগটা ভি ছিল, তাহলে ভি আর এর জায়গায় তুমি বসাবে মিউ জি ইন্টু টাইমের জায়গায় টি। ঠিক আছে, এটা বসিয়ে দিবে, তাহলেই তোমার অঙ্কটা চলে আসবে। ঠিক আছে,
তাহলে এইটা তোমরা এই প্রসেস অনুযায়ী 11টার মতন করে করো। নেক্সট 13 অঙ্কটা, একজন সাইকেল আরোহী সামনের চাকায় ব্রেক করে, প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক? দেখো এখানে সাইকেল আরোহীর যে অঙ্কগুলো আমরা করছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের একই রকম কনসেপ্ট এখানে থাকবে। যেটা কি, যখন সাইকেল তোমার সামনের দিকে গতিশীল হয় এইভাবে যখন মুভ করে, যেটা আগের ক্লাসে বলেছিলাম, তো এক্ষেত্রে সামনে একটা বাধা সৃষ্টি করে, তাহলে সেই বাধাটাকেও অতিক্রম করার জন্য এখানে ঘর্ষণ বলটা তখন সামনের দিকে প্রযুক্ত হয়। ঠিক আছে, মানে এই বাধাটাকে অতিক্রম করার জন্য। তো এটা নর্মালি সাইকেল যখন মুভ করছে, প্যাডেল করছো না, সাইকেল জাস্ট গতিশীল আছে, সেক্ষেত্রে তোমার ঘর্ষণ বল সামনের দিকে ক্রিয়াশীল হয়। কিন্তু যখনই তুমি সাইকেলটার সামনের চাকায়, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে বলেছে সামনের চাকায় ব্রেক করলে, তাহলে ব্রেক করলে মানে কি, তাহলে সেক্ষেত্রে সাইকেলের চাকাটা কী হবে, থেমে যাবে। কিন্তু তোমার একটা গতিজাঢ্য আছে, সাইকেল সামনের দিকে যেতে চাইছে, ঠিক আছে, যেটাকে বাধা দেবে, অর্থাৎ যাওয়াটাকে বাধা দেবে, স্বাভাবিকভাবেই ঘর্ষণ বলটা তখন পিছনের দিকে প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল সামনের চাকার পিছনের দিকে ক্রিয়া করে। আচ্ছা, সেকেন্ড অপশনটা কি, ঘর্ষণ বল পিছনের চাকায় উপর সামনের দিকে ক্রিয়া করে। তাহলে এইটা তো হবেই, কারণ তোমরা জানো সাইকেল যখন গতিশীল হয় সেক্ষেত্রে কোনো প্যাডেল করা যদি না হয় তাহলে দুটো চাকাতেই সামনের দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হয়, সেটা তোমরা আগের ক্লাসে পড়েছো, প্রথম দিকের অঙ্কগুলোতে ছিল। তো যেহেতু এক্ষেত্রে ব্রেক করা হচ্ছে, নর্মালি যখন ব্রেক করা হয় তখন কেউ নিশ্চয়ই প্যাডেল করে না, প্যাডেল করতে করতে ব্রেক করে না, প্যাডেল করা বন্ধ করে, তো স্বাভাবিকভাবেই ঘর্ষণ বলটা পিছনের চাকায় সামনের দিকে প্রযুক্ত হবে। তার মানে তোমার এখানে অপশান এ এবং বি দুটোই হচ্ছে, উভয়ই। নেক্সট যে অঙ্কটা আছে, এখানে একটি ঘাত বল 2 কেজি ভরের ব্লকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ তৈরি করে, ব্লকটি যে অনুভূমিক তলে রয়েছে তার ঘর্ষণাঙ্ক কত দূর অতিক্রম করবে। এটাও আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, যেটা এই অঙ্কটাই করেছিলাম একই রকমভাবে। এই মন্দন বের করবে, ঠিক আছে, মন্দন বের করে নেবে, মন্দন বের করার পরে এই গতির সমীকরণটি শুধু চেঞ্জ করে নেবে। গতির সমীকরণটা যেহেতু এখানে টাইম দেয়নি, কতটা দূরত্ব অতিক্রম করেছে এটা জানতে চেয়েছে, কত দূর অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, বুঝলে, এখানে অ্যাপ্লাই করবে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, তাহলে এস সমান কত, এস সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তাহলে ইউটা কত, এখানে প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে 10, মানে 100 মাইনাস 0 2 ইন্টু এর ভ্যালুটা আমরা যেটা বললাম মিউ ইন্টু জি। ঠিক আছে, এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু মিউ এর ভ্যালু এখানে 0.2 ইন্টু জি কিছু বলা নেই যদিও 9.8, আমি এখানে 10 ধরে নিচ্ছি এই হিসাবের সুবিধার্থে। তাহলে এটা 2 দিয়ে 4 মানে 25 হচ্ছে। ঠিক আছে, 25 মিটার, মানে অপশান বি এরটা। ঠিক আছে, মানে আগের যে প্রসেসে বললাম সেই প্রসেসে তুমি প্রথমে মিউ জি বের করবে, তারপর এই সমীকরণটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 15-র যে অঙ্কটা, এইটা নিউটনের গতিসূত্রের কনসেপ্ট আমাদের কাজে লাগবে। এখানে যে অঙ্কটা দিয়েছে আমি আরেকবার ছবিটাকে একটু এঁকে নিচ্ছি। এইটা একটা ব্লক আছে আর এর উপরে আর একটা ব্লক আছে। এই ব্লক দুটো একটা কোনো মেঝের উপর বসানো আছে, এখানে একটা মেঝের উপর বসানো আছে। মেঝেটা কি বলেছে দেখো, ব্লক এবং মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0, মানে কি মেঝেটা হচ্ছে মসৃণ, মসৃণ, এখানে কোনো ঘর্ষণ বল প্রযুক্ত হবে না। তুমি কি করেছো, এই ব্লকটার উপর একটা বল প্রয়োগ করছো, এফ বল অনুভূমিকভাবে প্রয়োগ করছো। তার আগে দেখো এইটার ভর হচ্ছে তোমার 5 কেজি, এটা 5 কেজি, আর এটা হচ্ছে 2 কেজি, এটা 2 কেজি। তো এখন এই নিচের ব্লকটার প্রতিক্রিয়া বল কত, নিচের ব্লকটার প্রতিক্রিয়া বল এটা হচ্ছে এমজি, মানে এমজি শুধু নয়, এখানে তোমার দুটো ওজন ক্রিয়াশীল হবে, মেঝের উপর টোটাল যে বলটা প্রয়োগ হবে এটা 2 কিলো আর 5 কিলো দুটোর জন্য। ঠিক আছে, মানে 7G, 7G ওজনটা প্রয়োগ হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া বল এটাই হবে। ঠিক আছে, আর সমান 7G। আরেকটা এইটার জন্য, এই ব্লকটা, এর জন্য তোমার প্রতিক্রিয়া বল কত, তাহলে এর ওজন কত প্রযুক্ত হচ্ছে, এখানে 2 ইন্টু জি,
তাহলে প্রতিক্রিয়া বল কত হবে? এটা হবে নিশ্চয়ই 2g, মানে এটাকে আমি r ডট বলছি, ঠিক আছে। তাহলে এখন 2 কেজি এবং 5 কেজি এই দুটো বস্তুর মধ্যে কত পরিমাণ ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা বের করার আগে এখন এই এফ বল প্রয়োগ করছে যখন, তখন সিস্টেমের ত্বরণটা আগে বের করে নাও, সংস্থার ত্বরণ। তাহলে বস্তুদ্বয়ের ত্বরণ কত? বস্তুদ্বয়ের ত্বরণ এ সমান, এটা নিউটনের গতিসূত্র থেকে পাবে, এ সমান এফ বাই এম। এম মানে কি? টোটাল ভরটা, দুজনের ভর। অর্থাৎ এফটা তুমি প্রয়োগ করেছো এখানে কত? এফ প্রয়োগ করেছো, ও এফটা বের করতে হবে। যাই হোক, এখানে এফ ডিভাইডেড বাই এমটা হচ্ছে তোমার 7, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 কেজি ভরের বস্তুর উপর একটা অলিক বল সৃষ্টি হবে। 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অলিক বল, মানে যে বলটা 2 কেজি ভরের বস্তুটাকে গতিশীল করতে সাহায্য করবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, 2 কেজি ভরের ব্লকটা পিছনের দিকে গতিশীল হতে চাইবে, তাই তো। যখনই তুমি এফ পরিমাণ বল এদিকে প্রয়োগ করবে, এই ব্লকটা তখন পিছনের দিকে গতিশীল হতে চাইবে। তাহলে তার উপর ক্রিয়াশীল যে বল, সেই বলটা কত? 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অলিক বল, সেটা তোমার এফ ডট সমান কত? এম ইন্টু এ। তাহলে এমটা হচ্ছে 2 ইন্টু এ, এটা কত? এ হচ্ছে বাই 7, ঠিক আছে। তার মানে 2/7 এফ, এটা হচ্ছে তোমার অলিক বল। তাহলে এই বলের জন্য সে পিছনের দিকে গতিশীল হতে চাইবে। তাহলে ঘর্ষণ বল তখন কোন দিকে প্রযুক্ত হবে? ঘর্ষণ বল তখন সামনের দিকে, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল। তাহলে 2 কেজি এবং 5 কেজি এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল। তাহলে 2 কেজি ও 5 কেজি বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, এটা কত হবে? এটা যদি এফ বলি, এফ সমান কত? মিউ ইন্টু আর, আর মানে হচ্ছে এখানে আর ডট। মিউর ভ্যালুটা কত? মিউর ভ্যালু এখানে বলা আছে তোমার কত? 2 কেজি এবং 0.5 ইন্টু আর, আর সমান কত? আর সমান হচ্ছে 2g, 2 ইন্টু জি। জিটা আমরা এখানে টেনে ধরে নিচ্ছি। তাহলে এই ঘর্ষণ বল হচ্ছে তোমার 10 নিউটন, ঠিক আছে। এবারে এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো নিয়ে ভাবতে হবে। দেখো, এখানে 10 নিউটন বল প্রয়োজন হচ্ছে তোমার 2 কেজি ভরের ব্লকটাকে গতিশীল করতে হলে। যদি গতিশীল করতে চাও তাহলে 10 নিউটন বল প্রয়োজন, কারণ ঘর্ষণ বলের সীমাস্ত মান তোমার 10 নিউটন কিন্তু হচ্ছে। তো 10 নিউটন বা তার থেকে বেশি হলে তবেই কিন্তু 2 কেজি ভরের বস্তুটা গতিশীল হতে পারবে। তাহলে এখানে প্রথম এ অপশানটা যেটা বলেছে, 2 কেজি ভরের ব্লকটির সর্বোচ্চ ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হতে পারে? এখানে তো 1 কেজি, 5 কেজি এবং 2 কেজি দুটোই তো একই ত্বরণে গতিশীল হচ্ছিল। আর দুটি ব্লক একসঙ্গে চলবে যখন এফ এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 35 নিউটন। আচ্ছা, যদি এফ এর ভ্যালুটা 35 নিউটন করে দিই, 35 নিউটন, দেখো এফ এর জায়গায় তুমি যদি 35 বসিয়ে দাও তাহলে কত হচ্ছে? 2/7 ইন্টু 35 মানে কত? 5, 5 দুগুণে 10, তার মানে কি 10 নিউটন কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ লেস দেন ইকুয়াল টু, মানে দেখো 10 নিউটন সীমাস্থিত ঘর্ষণ বল, তার মানে যদি 35 নিউটন বল বা তার থেকে কম প্রয়োগ করো, তো স্বাভাবিকভাবেই এখানে অলিক বলটা ঘর্ষণ বলের থেকে কম বল হবে।
তো সেই কারণে গতিশীল হবে না, অর্থাৎ এই 2 কেজি ভরের বস্তুটা পেছনের দিকে গতিশীল হবে না। ঠিক আছে, তাহলে লেস দেন ইকাল টু পর্যন্ত আমরা ধরে নেব এটা গতিশীল হবে না 2 কেজি ভরের ব্লকটা। ঠিক আছে, তাহলে এই অপশানটা ব্লক দুটি একসঙ্গে চলবে, মানে বি এর অপশানটা কিন্তু হবে, বি এর অপশানটা হচ্ছে। আচ্ছা, 5 কেজি ভরের ব্লকটির ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন এফ ইকাল টু 40। তাহলে যদি এফ ইকাল টু 40 বসিয়ে দাও, 40 যদি বসিয়ে দাও, এখানে ধরো 40 বসিয়ে দিলে, তাহলে কত হবে? 40 বসিয়ে দিলে, এখানে যখন 40 বসিয়ে দিবে, প্রথমে আগে এফ ডটটা দেখো। এফ ডট 40 বসিয়ে দেওয়া মানেই এটা 80/7 হচ্ছে, তার মানে ঘর্ষণ তোমার হচ্ছে ঘর্ষণ বলটা ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে 10 নিউটন। তার মানে কি এই উপরের ব্লকটা সে কিন্তু গতিশীল হবে। তাহলে উপরের ব্লকটা যখন গতিশীল হবে, তখন এই বরাবর একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে, যে ঘর্ষণ বলের ভ্যালুটা হচ্ছে 10 নিউটন। তার মানে 10 নিউটন যখন প্রযুক্ত হবে, তখন এই ব্লকটার উপর ক্রিয়াশীল বল হবে, তখন লব্ধি বলটা সেটা কত? তুমি 40 নিউটন প্রয়োগ করেছো, তাহলে 40, 10 বাদ যাবে, অর্থাৎ হবে 30 নিউটন। ঠিক আছে, তাহলে 30 নিউটন এই নিচের ব্লকটার উপর প্রযুক্ত হচ্ছে লব্ধি বল। তাহলে এটা যদি 30 নিউটন হয়, তাহলে ত্বরণ সমান কত হচ্ছে? 30 ডিভাইডেড বাই তার ভর হচ্ছে 5, তার মানে কি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর না অপশান সি এরটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে, আর এটা তোমার এখানে বলেছে 2 কেজি ভর ব্লকটির সর্বোচ্চ ত্বরণ। তো সর্বোচ্চ ত্বরণ কত হতে পারবে? তা তুমি তো বুঝতেই পারছো, তার উপর যে বস্তুটা গতিশীল হচ্ছে তার সীমাস্থ মান হচ্ছে 10 নিউটন। তাহলে 10 নিউটন যদি সীমাস্থ মান হয়, তাহলে সেই পরিমাণ তুমি যদি বল প্রয়োগ করো, তো স্বাভাবিকভাবে এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে, এ সমান ত্বরণ এ সমান হবে কত? এফ বাই এম। এফটা হচ্ছে 10, আর যেহেতু তার ভরটা হচ্ছে 2, সেই জন্য 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার অপশান। তার মানে এখানে 3টে অপশানই হচ্ছে, অপশান ডি এরটা তাহলে এখানে হবে। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটাকে একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করা যায়। তার জন্য দেখো ছবিটাকে আমি একটু অন্যরকমভাবে আরেকবার আঁকবো, এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। নর্মাল যেমন ছবিটা এঁকেছিলাম সেরকম ছবিটাই এখানে আঁকবো। এই একটা ব্লক ছিল, আর তার উপরে আর একটা ব্লক এটা ছিল। তো এর উপর যখন তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করবে, এই বলগুলো একটু ভাবো, এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলেই তখনই এইখানে একটা অলিক বল সৃষ্টি হয়ে যাবে। অলিক বলটা হচ্ছে এফ ডট। তখনই এই ব্লকটা পিছনের দিকে গতিশীল হতে চাইবে, আর এই ব্লকটার উপর তখন ঘর্ষণ বল কোন দিকে প্রযুক্ত হবে? না, এই দিকে ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বল যখন প্রযুক্ত হবে, তখন এখানে আমরা ভাবতে পারি এই যে এই ব্লক, এই যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা আর এই বলটা এফ ডট বলটা, এটা কি হবে? দুজনের ক্রিয়াতে, মানে যদি এখানে দেখা যায় এই এফ ডট এফ এর সঙ্গে সমান হয়ে গেছে, এফ ডট মানে অলিক বলটা এফ এর সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে কি হবে? এই বস্তু দুটো জাস্ট গতিশীল হবে বা হওয়ার উপক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে এখানে যে অপশানটা এখানে বলেছিল যে 40 নিউটন যদি বল প্রয়োগ করা হয়, তাহলে 5 কেজি ভরের ব্লকটির ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এখানে তুমি যদি 40 নিউটন এফ ইকাল টু 40 নিউটন প্রয়োগ করে দাও, তখন কি ঘটনাটা ঘটবে? 40 নিউটন যখনই প্রয়োগ করবে, তখন এটা তো দেখতেই পাচ্ছ, মানে আগের যে অপশানটা করেছিলাম এখানে এফ ডট সমান হচ্ছে 10 নিউটন। কখন না, যখন তুমি 35 নিউটন বল প্রয়োগ করেছিলে, এফটা যদি 35 নিউটন বল প্রয়োগ করে দাও, তাহলে কিন্তু 10 নিউটন হচ্ছে। তো যখনই 40 নিউটন প্রয়োগ করছো, তাহলে স্বাভাবিকভাবেই এই উপরের ব্লকটা গতিশীল হয়ে যাবে, মানে তাকে ঘর্ষণ বল আটকাচ্ছিল কত? 10 নিউটন বল দ্বারা। মানে এখানে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 10 নিউটন। তো 10 নিউটনের থেকে তো তুমি এখানে যখনই বেশি পরিমাণ অলিক বল উৎপন্ন হয়ে যাবে, তখনই ব্লকটা পিছনের দিকে বেশি গতিশীল হবে। পিছনের দিকে যখনই গতিশীল হবে, তখন এই ব্লকটার লব্ধি বল তখন কত হবে? মানে এটা তুমি 40 নিউটন বল প্রয়োগ করেছো, কিন্তু লব্ধি বলটা কত হবে?
এই 10 নিউটন যেহেতু বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, সেই জন্য এই ব্লকটার লব্ধি বল তখন এইটা 40 মাইনাস 10 সমান 30 নিউটন হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তখন তার ত্বরণ মানে শুধুমাত্র এই ব্লকটার ত্বরণ হবে তখন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটা ভাবতে হবে আর কি। 16 অঙ্কটা, এটা যেটা আছে দেখো, এনে চিত্রে যেটা দেওয়া আছে 20 নিউটন বল এর উপর প্রযুক্ত হচ্ছে। আর ছবিটা একটু এঁকে নিই। এইটা হচ্ছে তোমার মেঝে, ওই মেঝের উপর 3 কেজি ভরের একটা ব্লক, আর তার উপরে 2 কেজি ভরের আর একটা ব্লক এভাবে রাখা আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে বলটা প্রযুক্ত হচ্ছে, বলটা তোমার এই বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এফ হচ্ছে এখানে বলা আছে 20 নিউটন, 20 নিউটন। এই কোণটা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে প্রয়োগ করছে। তাহলে এইটা হবে 20 cos 30 ডিগ্রি। 20 cos 30 ডিগ্রি মানে হচ্ছে 20 √3/2, মানে এই বলটা হচ্ছে 10 √3। আর এই দিকে যে বলটা প্রযুক্ত হবে সেটা কত, এফ সাইন 30 ডিগ্রি, অর্থাৎ 20 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 10 নিউটন। উপরের দিকে ক্রিয়াশীল হবে 10 নিউটন। আচ্ছা, এই বস্তুটার নিচের দিকে ক্রিয়াশীল হবে mg, এখানে বলে দিয়েছে 2 কেজি, 2 ইন্টু জি অর্থাৎ 20 নিউটন, 20 নিউটন ক্রিয়াশীল হচ্ছে। তাহলে যখন এই দিকে গতিশীল হবে মানে এই বলটার জন্য 10 √3 বলের জন্য গতিশীল হবে, তখন কি হবে, এই দিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। তাহলে লব্ধি বল, ঘর্ষণ বলটা প্রথমে বের করে নিই। তাহলে ঘর্ষণ বল এফ সমান কত, মিউ আর। এখানে মিউ এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে 2 কেজি এবং 3 কেজির মধ্যে হচ্ছে 0.2। তাহলে 0.2 ইন্টু আর, আর সমান কত, উপরের দিকে যদি প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় আর, তাহলে আর প্লাস 10 ইকাল টু 20। তাহলে আর সমান 20 মাইনাস 10। ঠিক আছে, আর সমান 20 মাইনাস 10, অর্থাৎ এটা 10 হবে, অর্থাৎ 2 নিউটন, 2 নিউটন ঘর্ষণ বল। তাহলে লব্ধি বল কত, তাহলে 2 কেজি ভরের ব্লকটার ত্বরণ, 2 কেজি ভরের ব্লকটির ভরের বস্তুর ত্বরণ, এটা সমান কত হবে, এটা যদি এ হয়, এ সমান লব্ধি বল বাই ভর। লব্ধি বলটা কত, 10 √3 মাইনাস ঘর্ষণ বল 2 ডিভাইডেড বাই ভর। ভরটা কত, ভর এখানে দেওয়া আছে 2 কেজি। তাহলে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আসবে দেখো 5 √3 মাইনাস 1, 2 কেটে যাবে। আচ্ছা, এটা 2 কমন নিয়েছিলাম বাই 2, 2 কেটে গেল। তাহলে 5 √3 মাইনাস 1, এত তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অপশানটা আছে, মানে তুমি এখানেই বলে দিতে পারবে অপশান এইটা, কারণ আর তো এইটা নেই, 5 √3 মাইনাস 1 একটাই আছে। আচ্ছা, তবুও কনফার্ম হওয়ার জন্য দ্বিতীয়টা করব। দ্বিতীয়টার যদি গতিশীল হয়, তাহলে বুঝতেই পারছো নিচের তলটার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.1। হ্যাঁ, মানে 3 কেজি ভরের মেঝে এবং 3 কেজির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এটা। তাহলে এই ক্ষেত্রে নিচের ব্লকটার উপর তো কোনো বল প্রয়োগ হয়নি, তাহলে বল প্রযুক্ত হয়েছে উপর ব্লকটার উপর। তাহলে তার জন্য এখানে কি হবে, একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে। সেই ঘর্ষণ বলের জন্য এই ব্লকটা সামনের দিকে গতিশীল হতে চাইবে। তা সামনের দিকে যে গতিশীল হচ্ছে সেটা কিন্তু এই এফ বলের জন্য, আর তাকে বাধা দেবে কে না, এফ ডট আর একটা ঘর্ষণ বল। তাহলে প্রথমে এফ ডট বলটা বের করে নিই। তাহলে এফ ডট ঘর্ষণ বল এটা সমান কত, মিউ ইন্টু আর ডট। আর ডটটা কি না, এইখানে যে লম্ব বল প্রতিক্রিয়াটা পাবে, লম্ব প্রতিক্রিয়াটা কত না, এর নিজস্ব বস্তুটার ওজন তার সঙ্গে উপরের যে ব্লকটা রাখা আছে তার লম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, তার লম্ব প্রতিক্রিয়া বেরিয়েছিল দেখো 10, 20 মাইনাস 10 মানে 10 হয়েছিল। এক্ষেত্রে কেন 20 হচ্ছে না বলো তো, মানে নর্মালি এই বলটা যদি প্রযুক্ত না হতো তাহলে কিন্তু লম্ব প্রতিক্রিয়া এখানে 20 হতো, মানে উপরের ব্লকটার জন্য। কেন,
না তখন উপরের দিকে তোমার আর বলটা থাকতো, তখন এইটা তো থাকতো না, অর্থাৎ 10 নিউটনটা তো থাকতো না। হুম, তাহলে স্বাভাবিকভাবেই এখানে যেহেতু উপরের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই জন্য 10 নিউটন ক্রিয়াশীল হবে। এই উপরের ব্লকটার ভরটা কিছুটা কমে যাবে, মানে ওজনটা কিছুটা হ্রাস পাবে, ভর কমবে না, ওজনটা হ্রাস পাবে। তাহলে ওজনটা হ্রাস পেয়ে তোমার এখানে 10 নিউটন হবে। তাই আর ডটের ভ্যালুটা হবে, এর ভ্যালুটা হচ্ছে 0.1, আর আর ডটের ভ্যালুটা এই ব্লকটার নিজস্ব ওজন অর্থাৎ 30, 3 × g মানে 30, মাইনাস উপরের ব্লকটার আপাত ওজন হচ্ছে 10। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার 20, 20 মানে হচ্ছে 2 নিউটন। ঠিক আছে, ঘর্ষণ বলটা হচ্ছে 2 নিউটন। টু ভুল হলো মনে হচ্ছে। এটার উপর এফ ডটটা হচ্ছে তোমার যেটা উৎপন্ন হচ্ছে 2 নিউটন, মানে এই দিকে ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, আর এইদিকে যার উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ, মানে 2 নিউটন যেইটা। তো স্বাভাবিকভাবেই লব্ধি বলটা কত হবে, এফ ডট আর এফ তো পরস্পরকে ক্যান্সেল করবে, তার মানে ত্বরণটা এক্ষেত্রে এ ডট ইকাল টু 0 হয়ে যাবে। সেই জন্য অপশান এটা হচ্ছে, যদি এখানে এই বলটা বেশি হতো, মানে এখানে ঘর্ষণ বলটা যদি বেশি হতো, তখন এর একটা ত্বরণ থাকতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের অঙ্কটা তোমার সেটা আছে, এটা তোমার 17 অঙ্কটা যেটা দেওয়া আছে, দেখো ভর এম এবং দেয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। তাহলে এক্ষেত্রে তোমার এইটা দেওয়াল, আর এর সঙ্গে একটা ব্লক এইভাবে অ্যাটাচড করা আছে, এরকম একটা ব্লক এইভাবে আছে, এর উপর তোমার এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এম ভরের ব্লক। তো বুঝতেই পারছ এর ওজনটা কোন দিকে ক্রিয়াশীল হবে, নিচের দিকে এজেন্টটা ক্রিয়াশীল হবে, কিন্তু সেই ওজনটা আটকানোর জন্য উপরের দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি এই দেয়ালে প্রযুক্ত হয়, আমি বোঝানোর সুবিধার্থে এটা সরিয়ে নিয়ে চলে আসছি, এই একটা বিন্দুতে ক্রিয়াশীল করছি। তাহলে এখানে বুঝতেই পারছো এফ এর ভ্যালুটা যত বেশি হবে, এফ যত বেশি হবে তত কি হবে, মানে এফটা তুমি এদিকে প্রয়োগ করছো, দেওয়াল তখন কি করবে, বিপরীত দিকে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করবে, এই বরাবর প্রতিক্রিয়া বল আর, আরটা কত হবে, এফ এর সঙ্গে সমান, মানে যত তুমি এফ বাড়াবে তত আর বাড়বে, আর আর বাড়াবে মানে এফ সমান তো মিউ আর, তাহলে এফ এর ভ্যালুটা বৃদ্ধি পাবে। যখন এফ এর ভ্যালুটা এমজির সঙ্গে সমান হবে তখন কি হবে, বস্তুটা কিন্তু পড়বে না। তাহলে বস্তুটা না পড়ার শর্ত হচ্ছে এখানে ঘর্ষণ বল আর এমজি সমান হতে হবে। তাহলে এফ ইকাল টু এমজি হতে হবে। তাহলে এফ সমান কত, মিউ আর ইকাল টু এমজি। তাহলে এখানে মিউ ইন্টু আর, আর সমান কত, এফ ইকাল টু এমজি। তাহলে এফ এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, অতএব এফ সমান কত, এমজি বাই মিউ। ঠিক আছে, তাহলে এমজি বাই মিউ, অপশান এইটটা হচ্ছে। 18টা যেটা আছে দেখো, এক্ষেত্রে ভর এম এবং দেয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যদি বলে সর্বনিম্ন মান এফ, তা অনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রযুক্ত হয়, থিটা যদি চলরাশি হয়, তাহলে সেক্ষেত্রে এফ এর মান কত। এখানে ন্যূনতম বল, এখানে বলেছে দেখো বলটা কিন্তু সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এখানেও একটা তোমাকে এরকম দেওয়াল আঁকতে হবে, এরকম একটা দেওয়াল পাবো, দেওয়ালের উপর একটা বস্তু আছে, এরকম একটা বস্তু এভাবে রেখে দিলে, এরপর কি বলছে, এই বস্তুটার উপর একটা বল, এটা যদি অনুভূমিক দিক হয় তার সঙ্গে থিটা কোণে প্রয়োগ করছো, এইভাবে বলটা প্রয়োগ করছো। এইভাবে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে এই বলের অভিমুখটা তোমার নর্মালি এইদিকে হচ্ছে, তাহলে এর উপাংশ বিভাজন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা থিটা হবে, তাহলে এফ এর দুটো উপাংশ বিভাজন হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে এফ কস থিটা, আর এর সঙ্গে লম্ব বরাবর ক্রিয়াশীল হবে এফ সাইন থিটা। ঠিক আছে, যেমনটা আগে করলে, এক্ষেত্রে ওজনটা ক্রিয়াশীল হবে নিচের দিকে এমজি। ঠিক আছে, তাহলে প্রতিক্রিয়া বল তোমার ক্রিয়াশীল হবে এইদিকে, এইদিকে হবে প্রতিক্রিয়া বল।
তাহলে ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়াশীল হবে। কারণ বস্তুটা তো নিচের দিকে পড়তে চাইবে, এমজি বলের জন্য নিচের দিকে পড়তে চাইবে, তাহলে বাধা দিবে ঘর্ষণ বল আর এফ সাইন থিটা। তাহলে এক্ষেত্রে আগেরটা যেমন তুমি শুধু ঘর্ষণ বলের সঙ্গে এমজি সমান করেছিলে, এক্ষেত্রে এফ সাইন থিটা প্লাস এফ ইকাল টু এমজি হবে। তাহলে বস্তুটি স্থির থাকবে কখন? যখন তোমার এফ সাইন থিটা প্লাস স্মল এফ ইকাল টু এমজি হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এফ সাইন থিটা প্লাস এফ সমান কত? মিউ আর ইকাল টু এমজি। এখানে আর সমান কত? আর সমান তো নিশ্চয়ই এফ কস থিটা। তাহলে এখানে বসিয়ে দাও এফ সাইন থিটা প্লাস মিউ, আরের জায়গায় বসিয়ে দাও এফ কস থিটা ইকাল টু এমজি। এখানে এবারে এফ কমন নিয়ে নাও, এটা সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকাল টু এমজি। এবারে একই রকম আগের ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম না, সেই রকমই একটা এখানে সাইন থিটা বসাবে। মিউ সমান, যেহেতু আমরা জানি যে মিউ সমান কি, মিউ সমান হচ্ছে ট্যান ল্যামডা, ল্যামডাটা হচ্ছে ঘর্ষণ কোণ, এটা সমান সাইন ল্যামডা বাই কস ল্যামডা। ঠিক আছে, তাহলে এইটা এখানে বসিয়ে দাও, মিউ ইন্টু সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা ইকাল টু এমজি। কোনাকুনি গুণ করে দাও, এফ সাইন থিটা কস ল্যামডা প্লাস কস থিটা সাইন ল্যামডা, এই কস থিটাটা এখানে গুণ হয়ে যাবে এমজি ইন্টু কস ল্যামডা। ঠিক আছে, মানে নিচে তো তোমার কস ল্যামডা হবে, এই কস ল্যামডাটা, তাহলে এইটা তোমার আসছে এফ ইন্টু সাইন অফ থিটা প্লাস ল্যামডা ইকাল টু এমজি কস ল্যামডা। তো এখন এফ সমান কত হবে? এফ সমান এমজি কস ল্যামডা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ল্যামডা। ঠিক আছে, তো এবারে দেখো কোশ্চেনটা করেছে এফ মিনিমাম, সর্বনিম্ন। তাহলে এফ মিনিমাম কখন হবে? এটা হচ্ছে ইন জেনারেল, এখানে থিটা চলরাশি বলেছে। তাহলে এখানে বুঝতেই পারছো এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, ল্যামডা ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণ সেটা কনস্ট্যান্ট। তাহলে থিটা যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে পারছো এফ এর ভ্যালুটা পরিবর্তন হবে। অর্থাৎ তুমি এখানে কত কোণে বলটা প্রয়োগ করছো সেটার উপর ডিপেন্ড হবে কতটা পরিমাণ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে বুঝতেই পারছো থিটার ভ্যালু যত বেশি হবে তত এফ এর ভ্যালুটা কম হবে। ঠিক আছে, কারণ থিটার ভ্যালু বেশি হলে এফ সাইন থিটার ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে এখানে ঘর্ষণ বলের সঙ্গে এফ সাইন থিটাটা যোগ হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ওজন মানে এক্ষেত্রে কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এফ ইকাল টু এফ মিন হবে, মানে মিনিমাম হবে কখন? না যখন সাইন থিটা প্লাস ল্যামডা ইকাল টু 1 হবে। ঠিক আছে, কারণ এটা সর্বোচ্চ ভ্যালু, মানে এটা যখন ম্যাক্সিমাম হবে। অতএব এফ মিন, তোমাকে এফ মিনটাই জানতে চেয়েছে, এফ মিন সমান এমজি কস ল্যামডা। এবার এই কস ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। তাহলে কস ল্যামডার ভ্যালুটা আমরা জানি যে মিউ সমান তো ট্যান ল্যামডা, তাহলে মিউ স্কোয়ার সমান কত? ট্যান স্কোয়ার ল্যামডা। তাহলে আবার কি জানি, এই সেক স্কোয়ার ল্যামডা মাইনাস ট্যান স্কোয়ার ল্যামডা ইকাল টু কত? 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার ল্যামডা ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার ল্যামডা, তাহলে 1 প্লাস এটা মিউ স্কোয়ার, যেহেতু মিউ স্কোয়ার সমান এটা, অতএব কস স্কোয়ার ল্যামডা ইকাল টু কত? 1/1 প্লাস মিউ স্কোয়ার। অতএব কস ল্যামডা ইকাল টু 1/√1 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, এইটা এবারে বোঝ করে দাও, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে এমজি ইন্টু √1/√1
1 প্লাস মিউ স্কোয়ার, এটি উত্তর। তাহলে তোমার এফ মিন তোমার যেটা আসছে অপশান ডি এরটা, অপশান ডি। নেক্সট যে অঙ্কটা আছে দেখো 19এরটা, একটি গাড়ি আলফা ত্বরণে চলমান, গাড়ি ব্লকটি গাড়ির উলম্ব তল দিয়ে পিছলে নামে না, যদি গাড়ি এবং ব্লকের মধ্যে স্থিতঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে কোন অপশানটা হবে? তাহলে দেখো এখানে গাড়ি যদি এ ত্বরণ মানে আলফা ত্বরণে গতিশীল হয়, সেক্ষেত্রে তোমরা জানো এই ব্লকটার উপর একটা অলিক বল ক্রিয়াশীল হবে, এটা তোমরা নিউটনের গতিসূত্রে পড়েছো। অলিক বলটা কত না, এই ব্লকটার ভর যদি এম হয় তাহলে এটা হবে অলিক বল এম ইন্টু আলফা, আলফাটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। এবারে এই অলিক বলের জন্য এখানে তোমার লম্ব প্রতিক্রিয়া আর উৎপন্ন হবে, তাহলে এই দিকে তোমার নিচে পড়ে যাওয়ার বস্তুটা নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সি হবে, তাহলে ঘর্ষণ বল তখন উপরের দিকে তোমার ক্রিয়াশীল হবে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ব্লকটা পড়বে না কখন না, যখন এফ ইকাল টু এমজি হবে, ঠিক আছে। তাহলে এফ সমান কত, এখানে মিউ আর ইকাল টু এমজি, তাহলে এখানে মিউ আর, আর সমান কত, আর সমান হচ্ছে এম আলফা ইকাল টু এমজি, তাহলে এম কেটে গেল, তাহলে এখানে আচ্ছা এখানে গ্রেটার দেন লেস দেন আছে, তাহলে গ্রেটার দেন লেস দেন আছে মানে এটা তোমাকে একবারে গ্রেটার দেন ধরেই করতে হবে, মানে এফ গ্রেটার দেন ইকাল টু এমজি হবে, গ্রেটার দেন ইকাল টু এমজি, গ্রেটার দেন ইকাল টু এমজি, গ্রেটার দেন ইকাল টু এমজি, এম কেটে যাবে, অতএব মিউ আলফা গ্রেটার ইকাল টু জি, ঠিক আছে, মিউ আলফা অর্থাৎ অপশান বি এরটা এইটা হবে। আচ্ছা এই যে অঙ্কটা এইটা একদম সেম অঙ্ক, অর্থাৎ এই যে অঙ্কটা করলাম এটার মতো 18টার মতোই, ঠিক আছে, মানে ক্যালকুলেশনটা একই হবে। আমরা যদি এই জায়গাটাই ভাবি, এফ এর ভ্যালুটা এম জি কস ল্যামডা বাই সাইন থিটা প্লাস ল্যামডা, এইটার আগের স্টেপটা মানে এইটা, এই জায়গাটাই দেখো, এইটা এখান থেকে তোমার এফ সমান চলে আসছে, দেখো এফ সমান এম জি ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস মিউ কস থিটা, এটা আসছে না, সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আচ্ছা এখানে মাইনাস কেন হলো, মাইনাস ও হচ্ছে প্লাস আছে, সরি অপশান ডি এরটা, এই যে অপশান ডি, এই অপশান ডি এরটা হবে একদম সেম অঙ্ক। হ্যাঁ, সর্বনিম্ন বল এফ এর মান হবে, দেখো এখানেও সর্বনিম্ন বলেছে কিন্তু, তাহলে সর্বনিম্ন যদি সেই অপশান থাকতো তাহলে সেই পর্যন্ত করতে হতো। তাহলে বুঝতে পারছো এখানে যদি আমরা ফর্মুলাটাকে মানে আগে যেটা বেরিয়েছে এটাকে যদি ভাবো যে এত বড় অঙ্কটা করব, করতে অনেক সময় লাগবে, কিন্তু মুখস্থ রেখে দেবে এরকম হয়তো ভাববে, কিন্তু এটা মুখস্থ রাখলেও সমস্যা। সুতরাং এটা মুখস্থ করবে না, টার্গেট থাকবে এটাকে যেন একটু ক্যালকুলেশন করে বের করা, কারণ কোন স্টেপে দেখতে পাচ্ছ এইখানে যদি মুখস্থ করো যে এইটা এরকম হয়, তাহলে দেখলে পরের অঙ্কটি একই রকম দিয়ে দিয়েছে, অথচ দেখো ক্যালকুলেশনের ঠিক মাঝখান থেকে তোমাকে উত্তরটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে এটা না ক্যালকুলেশন করলে তুমি বের করতে পারবে না, বোঝা গেল। তাহলে 20টা একই রকমভাবে ওই রকমই করবে। নেক্সট অঙ্ক হচ্ছে তোমার 21 বলেছে 40 কেজি ভরের একজন বালক স্থির গতিবেগে একটি উলম্ব খুঁটির উপর দিয়ে উঠছে। আচ্ছা এখানে একটা উলম্ব খুঁটি আছে ধরে নাও, এই জায়গায় এরকম একটা খুঁটি আছে, এই খুঁটি বেয়ে উপরে উঠছে, তার হাত এবং খুঁটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.8 এবং জি হচ্ছে এত, খুঁটিতে যে অনুভূমিক বল প্রয়োগ করে তা হলো। আচ্ছা এখানে একটা জিনিস, দুটো হাত দিয়ে না একটা হাত দিয়ে হচ্ছে করছে, ধরে উঠছে, এটা কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে। যদি এক হাত ধরে উঠে তখন উত্তরটা একরকম হবে, আর দুই হাত দিয়ে যদি ধরে উঠে তখন একরকম হবে। কেন? তার কারণ হচ্ছে দেখো এখানে এই দিকে একটা হাত বল প্রয়োগ করেছে, এটা হচ্ছে এফ, ঠিক আছে, তাহলে তার জন্য একটা প্রতিক্রিয়া বল তুমি এদিকে পাবে, আর একই রকম ভাবে এই দিকে যদি তোমার
একটা বল প্রয়োগ করা হয়, তাহলে এই দিকে আর একটা প্রতিক্রিয়া বল পাবে। নর্মালি দু হাতে সমান পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, এটাই ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে বালকটার টোটাল ওজনটা দুটো হাতে, মানে এই দিকে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে আর এই দিকে আর একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে। আর ব্যক্তিটার ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে, এই দিকে তোমার ওজনটা ক্রিয়াশীল হবে mg। তাহলে এই ওজনটা প্রশমিত হবে দুটো ঘর্ষণ বলের ক্রিয়ায়, মানে 2F = mg হবে। ঠিক আছে, তাহলে F = কত, mg/2। তাহলে F সমান কত, μr, না r সমান হচ্ছে এখানে F, এটা = mg/2। তাহলে এখানে বলেছে বলটা কত, তাহলে F সমান m, এর ভ্যালুটা হচ্ছে 40 × g 10/2 × মিউটা হচ্ছে তোমার 0.8। তাহলে এক্ষেত্রে আমি যদি উপরে আর একটা শূন্য বসিয়ে দিই, তাহলে এটা কেটে গেলে হয়ে যাচ্ছে 5, আর এটা কেটে দিলে আর একটা হবে 5, 25, মানে 250 নিউটন আছে। 250 না, অপশান কিন্তু 250 নেই। ঠিক আছে, 250 নেই, তার মানে একটা বলই হবে। 250-এর ডবল করে দাও 500 নিউটন, সেটা কিন্তু আছে। তার মানে একটি হাত দিয়ে বল প্রয়োগ করছে, বুঝতে পারছো? তাহলে তোমাকে কিন্তু অঙ্কটা করে তোমাকে বুঝতে হবে, মানে যদিও এখানে ডাইরেক্টলি বলা নেই এক হাত না দু হাত দিয়ে সে উঠছে, তাহলে দু হাত যদি না হয় তাহলে একটা দিক বন্ধ হবে, অর্থাৎ এইটা তখন 2টা বাদ যাবে, অর্থাৎ F = mg হবে। এটা 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দিলে এটা তখন হয়ে যাবে 500 নিউটন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 22-এরটা। এটাও খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তো এক্ষেত্রে তোমরা সিকলের অঙ্ক নিউটনের গতিসূত্রেও করেছিলে, এখানেও দেখো ঘর্ষণে আছে, সেখানে তোমার কপি করেছিল, এখানে টেবিলে রাখা আছে। তো এখানে 2 মিটার লম্বা সুষম চেন 50 সেন্টিমিটার এটি টেবিলের কিনারা থেকে ঝুলছে, মানে এই যেটা নিচের অংশটা যেটা ঝুলছে এটার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার, আর টোটাল উপরে যেটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে, তাহলে নিশ্চয়ই 150 সেন্টিমিটার, কারণ এটা টোটালটা ছিল 2 মিটার, 2 মিটার মানে 200 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে উপরে আছে 150 সেন্টিমিটার, নিচে আছে 50 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে এক্ষেত্রে কি মিউ এর ভ্যালুটা কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে এই মিউ এর ভ্যালু নির্ণয় করার জন্য এটার শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর ধরে নিতে হবে। ঠিক আছে, শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর, এটা যদি এম হয়, এম, ঠিক আছে, এটা যদি হয়, এটা এমটা হচ্ছে তুমি গ্রাম পার সেন্টিমিটার ভাবতে পারো। তাহলে এম হলে তোমার 150 সেন্টিমিটারের ভর কত, 150 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভর কত হচ্ছে, ভর এটাকে যদি আমি m1 বলি, m1 সমান 150 m, আর 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভর কত হচ্ছে, এটা যদি m2 বলি, m2 সমান 50 m। ঠিক আছে, এটা হলো। তাহলে এবারে এইখানে তুমি ছবিটা বোঝো, এক্ষেত্রে 50 m যে ভরটা সেটা তোমার নিচের দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ m2g, আর এটার জন্য শিকলটা নিচের দিকে পড়তে চাইবে, আর টেবিলের উপরে যে শিকলটা আছে সেইখানটায় কি হবে না, এই বরাবর একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। তো সেই ঘর্ষণ বলের ভ্যালু কত, না নিচের দিকে তোমার ক্রিয়াশীল হচ্ছে m1g, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল r। ঠিক আছে, তাহলে টেবিলে ঠিক এটা ঝুলে থাকতে পারবে তখনই যখন F > m2g হবে। F মানে কত, মিউ mg, মানে m1g, মিউ m1g > m2g। তাহলে জি কেটে গেল, তাহলে মিউ > m2/m1। ঠিক আছে, তাহলে মিউ > m2 এর ভ্যালু কত, 50, আর m1 এর ভ্যালু 150। ঠিক আছে, তার মানে > হচ্ছে 1/3, অপশান এ এটা।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 23-এরটা। এটা লিফটের অঙ্ক দেওয়া আছে। দেখো, লিফটের কনসেপ্ট নিউটনের গতিসূত্রে পড়েছিলে, কত জায়গায় কাজে লাগছে দেখো। তো এই লিফটের মধ্যে একটা এরকম বস্তুকে রাখা আছে। একটা বস্তু, নর্মালি বস্তুর ওজন তোমার নিচের দিকে ক্রিয়াশীল হয় আর উপরের দিকে ক্রিয়াশীল হয় প্রতিক্রিয়া বল। মানে এক্ষেত্রে যদি লিফট স্থির থাকে তাহলে R=mg হয়। ঠিক আছে। এখন লিফট অবাধে পতনশীল হলে সীমাস্থ স্থিতঘর্ষণ বল, সীমাস্থ স্থিতঘর্ষণ বল যেটা এফ, এটাকে এফ এস যদি বলা হয়, স্ট্যাটিক ফ্রিকশন, এবং তার সীমাস্থ মান এটা সমান কত, মিউ ইন্টু আর হয়। তাহলে মিউ ইন্টু আর সমান কত, এমজি, মিউ এমজি। তাহলে এটা যদি অবাধে পতনশীল হয়, মিউ এমজি সমান কত হবে, 0 হয়ে যাবে। মানে তার এই সরি, মিউ এমজি নয়, এমজির ভ্যালুটা 0 হয়ে যাবে, কারণ অবাধে পতনশীল বস্তুর কোনো তোমার হচ্ছে ওজন থাকে না, মানে আর থাকে না, প্রতিক্রিয়া বলটা 0 হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি F=, এটা 0, ঘর্ষণ বলটা 0 হবে। আচ্ছা, 24-এর অঙ্কটা, এটা একটা ফর্মুলা, তোমার থিওরিটিক্যাল কোশ্চেন। এই আবর্ত ঘর্ষণ বল Fr আর চলক ঘর্ষণ বল Fk যদি হয়, তাহলে এক্ষেত্রে Frটা কিন্তু, মানে আবর্ত ঘর্ষণ বলটা চলক ঘর্ষণ বলের থেকেও কম হয়। ঠিক আছে, এই কারণেই মানে চাকা যদি ধরে নাও এরকম একটা কোনো মেঝের উপর দিয়ে, অমসৃণ মেঝের উপর দিয়ে কোনো একটা বস্তুকে গতিশীল করা হয়, এরকম যদি বস্তুকে গতিশীল করা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার যতটা বল প্রয়োজন হয় গতিশীল করার জন্য, আর এতে যদি চাকা লাগিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই তুমি গতিশীল করতে পারবে। মানে কি, চলঘর্ষণ বলের ভ্যালুটার থেকে আবর্ত ঘর্ষণটা অনেকটা কম হয়। ঠিক আছে, তাহলে এইখানে তোমার সর্বদাই যেটা বলছে, এফ কে কাইনেটিক না, এটা একটা দিন না, এদের মধ্যে সম্পর্ক এফ আরটা না লেস দেন এইটা, অপশান সি এরটা। ঠিক আছে, এফ কে চলঘর্ষণ গুণাঙ্কটা সর্বদাই এফ আর এর থেকে বেশি হয়। তাহলে আজকে এই অঙ্কগুলোই থাক, যতগুলো করলাম অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, যেমনভাবে বললাম এগুলো কিন্তু, এই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে পারবে না। ঠিক আছে, আর এমসিকিউ কোশ্চেন মানেই বুঝতে পারছো, আমি বারবার বলছি কমপ্লিট একটা আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। যদি করে যাওয়ার মধ্য থেকে পড়ে, সেক্ষেত্রেও তুমি যদি প্র্যাকটিস না রাখো, তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর দিতে পারবে না। ঠিক আছে, মানে বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, একবার ধরে নয়, বারবার করে করো অঙ্কগুলো। ঠিক আছে।